হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো, আজ আমরা অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট ক্লাসে চলে এসেছি। ফাইনালি এই ক্লাসটার পর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আজ আমাদের যে মেন টপিক সেটা হলো ইলেকট্রনিক কনফিগারেশনস অফ অ্যাটম। মানে আমরা যে অ্যাটম বা আয়ন যেটা ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো কিছু হতে পারে, এর যে অ্যাটমিক নাম্বার থেকে আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো ডিটারমাইন করতে পারি সেটা আজ আমরা দেখে নেব। এবার এই ইলেকট্রনিক কনফিগারেশন দেখার জন্য আমাদের কিছু রুলের সাহায্য নিতে হবে। সেই রুলগুলো এক একটা আমরা পড়ব। ফার্স্ট যে রুলটা আছে দেখো, সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, অ্যান্ড থার্ড ফাইনালি আউটবাউ প্রিন্সিপাল। আমরা এই রুলগুলো একে একে দেখব কিভাবে হচ্ছে, রুলের প্রিন্সিপালগুলো পড়ব, তারপর ফাইনালি গিয়ে আমরা দেখতে পারবো যে কিভাবে একটা অ্যাটম বা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ডিটারমাইন করতে পারছি। ওকে, দেখো ফার্স্ট রুল যেটা আছে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এর ফার্স্ট যে প্রিন্সিপাল সেটা কি বলেছে, যে no two electrons in an atom will have the same values for all the four quantum numbers. দেখো, একটা কোনো অ্যাটমের মধ্যে যদি ধরো দুটো ইলেকট্রন থাকলো, তার যে কোয়ান্টাম নাম্বারগুলো আছে আমরা আগের ক্লাসে দেখে এসেছি, চারটে কোয়ান্টাম নাম্বার হয়, এন, এল, এম অ্যান্ড এস, তাই তো। স্পিন, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তো এই যে চারটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে এই ভ্যালুগুলো কিন্তু সেম হবে না যে কোনো দুটো ইলেকট্রন অফ অ্যান অ্যাটম। বোঝা গেল? একটা অ্যাটমে যদি দুটো ইলেকট্রন থাকে, তাদের কখনোই এই চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হবে না। দেখো, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি 1s অরবিটাল হয়, ধরো একটা অ্যাটমের জাস্ট 1s অরবিটাল আছে, আর সাপোজ এখানে আমরা ধরে নিচ্ছি যে দুটো ইলেকট্রন আছে। 1s অরবিটালে ম্যাক্সিমাম তো দুটো ইলেকট্রন থাকতে পারে। আমরা নেক্সট রুলগুলো দেখব, তখন বুঝতে পারবো যে একটা এস অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, এবারে কমও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে 1s অরবিটালে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এন ভ্যালু 1 সেম হবে, এল ভ্যালু কি হচ্ছে 0। আমরা কি জানি, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু কি হবে 0 to n-1, তাহলে এল এর এখানে একটাই ভ্যালু 0। তাহলে এম এর ভ্যালু কি হচ্ছে, এম এর ভ্যালু এখানে 0। তাহলে এই তিনটে ভ্যালু যদি সেম হলো, বাট লাস্ট যে কোয়ান্টাম নাম্বারটা আছে যেটা কিনা এস এর ভ্যালু, তার কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। একটা হতে পারে প্লাস হাফ, আর একটা হতে পারে মাইনাস হাফ, তাই তো। তাহলে কি দেখা গেল, একটা যে কোনো অ্যাটমের ক্ষেত্রে তার যদি দুটো ইলেকট্রন থাকে, সেম অরবিটালেও যদি থাকে, তাহলেও তাদের চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সেম হবে না। ইভেন তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হলেও লাস্ট কোয়ান্টাম নাম্বার যেটা আছে সেটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করবে। এটাই আমাদের জিস্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে রুলটা বলছে সেটা হচ্ছে Pauli's exclusion principle also permits the determination of the maximum number of electrons that can be present in a certain orbit or cell. দেখো, আমরা আগের ক্লাসে পড়ে এসেছি হোয়াট ইজ সেল, হোয়াট ইজ সাবসেল, হোয়াট ইজ অরবিটাল, অ্যান্ড দেন এক একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা দেখব যে এক একটা অরবিটালে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, মিনিমাম তো থাকতে পারে, বাট একটা অরবিটাল ম্যাক্সিমাম কটা ইলেকট্রন কন্টেন করতে পারে সেটা আমরা দেখব। দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি না দেখো বা এই ক্লাসটা যদি তোমরা ফার্স্ট দেখো, তাহলে দেখো কি হতে পারে, যে আমরা কি জানি চারটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে এন এর ভ্যালু কি হয়, 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 সো অন। এটা কি ডিনোট করে, সেলকে ডিনোট করে, তাই তো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কি হয়, কে সেল, এল সেল, এম সেল অ্যান্ড এন সেল, এভাবে যায়, তাই তো। আমি চারটে নিয়ে দেখাচ্ছি এখানে, কারণ এই চারটের মধ্যে আমাদের
আমাদের লেভেলের পড়াশোনা এখানে সীমাবদ্ধ। ওকে, তাহলে এন ভ্যালু থেকে আমরা সেল ডিটারমাইন করতে পারি। দেন এই যে সেলগুলো এলো, এখান থেকে আমরা কি এল ভ্যালু, এল কি বলে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এর ভ্যালু কোথা থেকে শুরু হয়? এর ভ্যালু হয় 0 to n-1, তাই তো? তাহলে আমরা যদি ধরে নিই কে সেল, এখানে আমি একটা, দেখো এটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো এখানে আমরা ধরে নিচ্ছি পার্টিকুলারলি কে সেলের ক্ষেত্রে, কালারটা চেঞ্জ করে নিই আমাদের বোঝার সুবিধা হবে। ধরো আমরা যদি ধরে নিই যে পার্টিকুলারলি কে সেলের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হয়? n, তাহলে তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা কিনা ডিনোট করছে সাবসেলকে, তার ভ্যালু কি 0। তারপর নেক্সট যে কোয়ান্টাম নাম্বার যেটা কিনা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালুটা কি 0, m = 0। তাহলে এই তিনটে ভ্যালু দেখো সেম হচ্ছে যে কোনো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে। এবার কি তার স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস আপও হতে পারে, মাইনাস আপও হতে পারে। এবার এই যে ভ্যালুগুলোকে এটা কি বলছে যে 1s অরবিটাল। 1 কেন? n এর ভ্যালু 1, s কেন? যেহেতু l = 0। বোঝা গেল? তাহলে এখানে কি হয়, এখানে আমরা দেখছি যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। মানে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের হেল্প নিয়ে আমরা দেখতে পারি যে এক একটা অরবিটালে বা এক একটা সেল বা সাবসেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে কি এন এর ভ্যালু দেখলাম, এল এর ভ্যালু দেখছি। এল এর ভ্যালু কে যদি হয় তাহলে কি 0 হচ্ছে, আর যদি এল এর ভ্যালুটা কি এন যদি 2 হয় তাহলে কি হচ্ছে 0 আর 1 হবে। 3 হলে এন এর ভ্যালু 3 হলে এল কি হতে পারে 0, 1 and 2 হতে পারে, তাই তো? n-1 অবধি ভ্যালু হতে পারে, 0 to n-1। ওকে, তাহলে এল এর ভ্যালুগুলো কে এর জন্য কি 0, এল এর জন্য 0 and 1, and m এর জন্য তিনটে ভ্যালু 0, 1 and 2, and n এর জন্য কি হবে 0, 1, 2 and 3। তাহলে এখান থেকে আমরা সাবসেল পেয়ে যাচ্ছি। এবার এই সাবসেলগুলোর এক একটা নাম আছে, তাই তো? আমরা আগের দিন দেখেছি যে এই সাবসেলগুলোর একটা নাম আছে। কি নাম হয় বলো? যদি এল এর ভ্যালু 0 হয়, 1, 2, 3, এগুলোতে আমরা কি ভ্যালু কি নাম দিতে পারি? এস, পি, ডি, এফ। এগুলো কি? এগুলো এক একটা সাবসেল, তাই তো? এগুলো এক একটা সাবসেল। তাহলে আমরা দেখছি ফার্স্টে সেল গেল, দেন সাবসেল, দেন সেখান থেকে সাবসেল আমরা কটা দেখতে পেলাম? এস, পি, ডি এন্ড এফ, চারটে সাবসেল আমরা মেনলি দেখতে পাই। এখান থেকে আমরা কি পাবো যে এই সাবসেলগুলোতে ম্যাক্সিমাম কটা অরবিটাল থাকতে পারে, তাই তো? সেটা কিভাবে ডিটারমাইন হয়? সেটা ডিটারমাইন হয় কি ভ্যালু দিয়ে? এম এল ভ্যালু দিয়ে, যেটা কিনা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তার ভ্যালু কি হয়? -1 থেকে মানে -L2 + L হয়, -L2 + L হয় ইনক্লুডিং 0। তাহলে এল এর ভ্যালু যেখানে 0 হচ্ছে, এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কি 0। যদি এল এর ভ্যালু 0, 0 এর জন্য 0, আর যদি 1 হয় তার জন্য কি হচ্ছে 1 and -1, তাই তো? -L2 0 হতে পারে। এবার যদি এটার ক্ষেত্রে আমরা দেখি তখন কি হবে? -2 থেকে ভ্যালুগুলো স্টার্ট হচ্ছে, -2, -1, 0, +1 and +2, তাই তো? আমরা এইভাবে দেখতে পারি। এত অবধি দেখলে আমাদের হবে, চলবে, ঠিক আছে? আর এফ এর যদি ক্ষেত্রে কি হয় তখন 3টা ইনক্লুড হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি টোটাল কটা অরবিটাল আছে, তাই তো? এস এর তাহলে কটা অরবিটাল হচ্ছে? এস এর একটাই অরবিটাল, যেহেতু এম এল এর ভ্যালু 1, একটাই ভ্যালু তো 0। পি এর কটা অরবিটাল হচ্ছে? এখানে পি এর জন্য অরবিটাল কি আমরা 3টে দেখছি, -1, 0, +1। ডি এর জন্য আমরা কটা দেখছি? 4টে অরবিটাল দেখছি, 4টে না 5টা অরবিটাল দেখছি, -2, -1, 0, +1 and +2, তাই তো? তাহলে এস এর একটা অরবিটাল, এস সাবসেলে একটা অরবিটাল, পি সাবসেলে 3টে অরবিটাল, এন্ড ডি সাবসেলে 5টা অরবিটাল। সিমিলারলি এফ এর জন্য কি হবে? যদি আমরা 3কে ইনক্লুড করি তখন কি হবে? তখন আমরা এইভাবে আমরা বক্সের আকারে লিখছি।
এর ক্ষেত্রে কি হচ্ছে, -3 থেকে স্টার্ট হচ্ছে, -3, দেন -2, -1, 0, +1 অ্যান্ড +2, 7টা না, অ্যান্ড +3। তাহলে এফ সাবসেলের ক্ষেত্রে আমরা কটা দেখছি, 7টা অরবিটাল দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এইভাবেই দেখো বলছে কি যে Pauli exclusion principle also permits the determination of maximum number of electrons that can be present in a certain orbital cell। তাহলে একটা সেলের ক্ষেত্রে আমরা ছেড়ে দিলাম, সেল তো আমরা এন ভ্যালু দেখে দেখব। যদি আমরা সাবসেল কনসিডার করি তাহলে এস সাবসেলে কি এল এর ভ্যালু 0 অ্যান্ড এম এর ভ্যালু 0, তাহলে সেখানে আমরা ম্যাক্সিমাম দেখছি দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই তো? তাহলে আমরা পি সাবসেলের ক্ষেত্রে কি দেখছি, 3টে অরবিটাল। তাহলে এখানে 3টে অরবিটাল হলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, 6টা ইলেকট্রন থাকতে পারে। আর ডি এর ক্ষেত্রে আমরা দেখো কি দেখছি যে এখানে 5টা অরবিটাল, তাহলে 5টা অরবিটাল হলে কি এখানে টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এফ এর ক্ষেত্রে কি 7টা অরবিটাল, তাহলে এখানে টোটাল 14টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো কি ম্যাক্সিমাম, বারবার বলছি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস। মিনিমাম তো যে কোনো কিছু হতে পারে, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস কটা থাকতে পারে অরবিটাল বা সাবসেল অর সেল। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে অনেকটা সিম্পলিফাইড ভার্সনে দেওয়া হয়েছে। কে এর জন্য কি n = 1ই হবে, তাহলে l 0, m ও 0, স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস আপ অ্যান্ড মাইনাস আপ। টোটাল কটা ইলেকট্রন থাকছে, দুটো। ঠিক আছে, এর স্পিনগুলো আমরা পড়বো যে কীভাবে থাকে। নেক্সট যদি আমরা এল সেল দেখি, তার ক্ষেত্রে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হলে কি হবে, এল এর ভ্যালু 0ও থাকতে পারে, 1ও থাকতে পারে। এল এর ভ্যালু যদি 0 হয়, সব সময় এল এর ভ্যালু 0-র জন্য কি এস সাবসেল, তাই তো? এটা কনফিউজড হইও না। এল 0, 1, 2, 3 এর জন্য সাবসেলের ভ্যালুগুলো সবসময় কনস্ট্যান্ট, মানে যে নেমগুলো আছে এল = 0 হলে অলওয়েজ এস, 1 হলে অলওয়েজ পি, দেন ডি, দেন এফ। বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু যদি 2 হচ্ছে, তাহলে 2 হলে এখানে এল এর দুটো ভ্যালু থাকছে, 0 অ্যান্ড 1। 0 মানেই কি আমরা জানি এম এর ভ্যালুটাও 0 হচ্ছে, তাহলে কি 0 মানে এস অরবিটাল, অনলি এস। যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টামের ভ্যালুটা 2, সেখানে সেই জন্য আমরা লিখছি 2s অরবিটাল। বোঝা গেল? এবার তার কনফিগারেশনগুলো আমরা আস্তে আস্তে দেখব, 1s2, 2s2 কিভাবে আসছে এগুলো আমরা পরে দেখছি। এত অবধি বোঝা গেল কি? দেখো যে আমরা একটা অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনে আসবো, কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এই ক্লাসের শেষে আমরা সেটা শিখে যাব। এখন দেখো এই 3টে রুল কমপ্লিট পড়লে শিখে যাব। ফার্স্ট যেটা দেখছি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা এতটা বার করা শিখি। ঠিক আছে, যে এন এর ভ্যালুটা যদি 2 হয় তাহলে কি আমরা দেখছি দুটো সাবসেল পাচ্ছি, এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 0 হলে 2s অরবিটাল। আর যদি এল এর ভ্যালুটা 1 হয় তখন কি হবে, 2p অরবিটাল। পি কেন হচ্ছে, এল এর ভ্যালুর জন্য পি আসছে, তাই তো? এল এর ভ্যালু যদি 1 হয় তখন আমরা পি পাবো। আর 2টা কোথা থেকে আসছে, যেটা আসছে কিনা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু 2 ছিল, সেই জন্যে। বোঝা গেল? এবার দেখো আমরা কি বললাম যে পি অরবিটাল মানে সেখানে 6টা ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটাল মানে কি, সেখানে 3টে অরবিটাল আছে, আমরা দেখেছিলাম। পি অরবিটাল কি কি হতে পারে, পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড হতে পারে, তাই তো? তাহলে সেখানে এবার একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, সেটা আমরা দেখছি যে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে, 6টা। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট যদি আমরা এম সেলের ক্ষেত্রে আসি, এম সেলের ক্ষেত্রে এন এর ভ্যালু কি হচ্ছে, 3 হলে সেখানে এল এর ভ্যালু কি কি হতে পারে, এল এর ভ্যালু হতে পারে কি 0 to n-1 অবধি। তাহলে এল এর ভ্যালু 0, 1 and 2, n-1, 3 - 1, সেই জন্য 2। তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেম শুধু কি চেঞ্জ হচ্ছে, 3 এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3, সো এইখানে চেঞ্জটা আছে 3s। বোঝা গেল? সেম এল এর ভ্যালু 0 মানে এস হচ্ছে, এল এর ভ্যালু 1 মানে পি হচ্ছে, আর এল এর ভ্যালু 2 মানে ডি হচ্ছে।
তাহলে এখানটা বোঝা গেল কিভাবে আসছে। দেখো আমরা যদি n সেলের ক্ষেত্রে দেখি তখন n এর ভ্যালুটা কি হবে, n এর ভ্যালু 4। সিমিলারলি আমরা k l m তিনটে দেখলাম। এবার দেখো n সেলের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো, সেম ভাবেই আমরা ক্যালকুলেট করে নিতে পারবো এটা। দেখো যদি n হয় তখন n এর ভ্যালু হবে 4, সেম ওয়েতে l এর কটা ভ্যালু হবে 0 1 2 and 3, তাই তো। 0 এর জন্য a সাবসেল, 1 এর জন্য p সাবসেল, 2 এর জন্য d and 3 এর জন্য f। সিমিলারলি তখন আমরা কি পাবো, এখান থেকে যেহেতু 4 তাহলে 4s দেন 4p দেন 4d and then 4f, তাহলে আমরা এটা টোটাল দেখতে পাবো। দেখো বোঝা গেল কিনা। Next in summary যদি আমরা বলি, the number of orbitals and electron accommodating capacity of different cell, তখন কি হবে যে k সেলের ক্ষেত্রে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাহলে নাম্বার অফ অরবিটালস কত হচ্ছে 1 এর ক্ষেত্রে 1, যেটা ইন জেনারেল ফর্মুলা n স্কয়ার বলা হয়েছে, যে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো। তাহলে নাম্বার অফ অরবিটালস এর ফর্মুলা কি n স্কয়ার, তাহলে k সেলের জন্য কি হবে একটা অরবিটাল ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত 2n স্কয়ার থেকে 2, তাহলে এর জন্য যদি ভ্যালু 2 হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তখন কি হচ্ছে নাম্বার অফ অরবিটালস 4 and টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8, তাই তো। বোঝা গেল। m এর জন্য সিমিলারলি 9টা অরবিটাল and টোটাল ইলেকট্রন কত 18টা, n এর জন্য 4 তাহলে 16 এখানে 32। তাহলে ইন সামারি এটা আমরা লিখতে পারি ফর s অরবিটাল, এটা একদম ক্লিয়ার করে নাও, s অরবিটালের জন্য একটাই অরবিটাল হচ্ছে, তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এভাবে, যেটা আমরা হুন্স রুল থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো। p এর জন্য কটা 3টে অরবিটাল হচ্ছে, ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকবে 6টা, ঠিক আছে। d এর জন্য সিমিলারলি 5টা, আমি এটা পরে আসছি হুন্স রুলে। f এর জন্য টোটাল 14টা ইলেকট্রন থাকছে। দেখো তাহলে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বোঝা গেল। নেক্সট যে রুলটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে হুন্স মাল্টিপ্লিসিটি রুল। এটা কি হচ্ছে, পেয়ারিং অফ ইলেকট্রনস ইন দ্য অরবিটাল উইথিন দ্য সেম সাবসেল ডাজ নট টেক প্লেস আনটিল দ্য অরবিটালস আর সিঙ্গলি ফিল্ড আপ উইথ ইলেকট্রনস হ্যাভিং প্যারালাল স্কিন। মানে এখানে বোঝাতে চেয়েছে যতক্ষণ না ইলেকট্রনগুলো অরবিটালের মধ্যে সিঙ্গেল ফিল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ডবল ফিল্ড হবে না। ধরো তুমি যদি p1 নাও তখন তো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা এতে তুমি ইলেকট্রন ফিল করতে পারো। p2 এর ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তখন এভাবে ফিল হলো। p3 এর ক্ষেত্রে কি হবে, এভাবে হলো। অ্যান্ড p4 যখন আসছে তখন আমরা সিঙ্গেল ফিল্ড হয়ে গেল, দেন আমরা এখানে ডবললি ফিল্ড করতে পারি। p3 এর ক্ষেত্রে কখনোই আমরা এটা করতে পারি না, এটা পসিবল না, এটা হবে না, ওকে। বা এটা p2 এর ক্ষেত্রেও আমরা একই অরবিটালের ক্ষেত্রে দুটো ইলেকট্রন একসাথে রাখতে পারি না। বোঝা গেল। এটাই হচ্ছে হুন্স মাল্টিপ্লিসিটি রুল, খুবই সিম্পল। দেখো এমন কিছুই বোঝার নেই, যতক্ষণ না সিঙ্গলি ফিল্ড হচ্ছে ইলেকট্রনগুলো ততক্ষণ সেম অরবিটালে ডবল ইলেকট্রন ফিল হবে না, ওকে। নেক্সট দেখো, নেক্সট যে রুলটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। এখানে কি বলছে যে ইলেকট্রনস আর অ্যাডেড প্রোগ্রেসিভলি টু দ্য ভেরিয়াস অরবিটালস ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি স্টার্টিং উইথ দ্য অরবিটাল উইথ লোয়েস্ট এনার্জি। মানে ইলেকট্রনের যে ফিল্ডগুলো হবে অরবিটালগুলোতে সেগুলোর ভ্যালু, যার এনার্জি ভ্যালু কম সে আগে ফিল হলো, দেন আস্তে আস্তে যার এনার্জি ভ্যালু বেশি
মানে ইলেকট্রনের যে এই যে কোয়ান্টাম নাম্বার সেখান থেকে এনার্জি ভ্যালুগুলো আমরা বলছি। তো কম এনার্জি থেকে বেশি এনার্জির দিকে ইলেকট্রনের এই ফিল্ড আপটা হবে। বোঝা গেল? যেমন দেখো এর এবার অনেকগুলো এখানে প্রিন্সিপাল আছে, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো কার এনার্জি বেশি আর কার কম সেটা আমরা কিভাবে বুঝবো। এবার আমরা প্রশ্ন আসতে পারে, তাই তো? মানে আউবাউ প্রিন্সিপাল বলছে যে যে ইলেকট্রনগুলোর ভ্যালুগুলো কম, এনার্জি ভ্যালুটা কম, সে আগে ফিল হচ্ছে অরবিটালে, অ্যান্ড যাদের এনার্জি ভ্যালুটা বেশি সেটা পরে ফিল হচ্ছে। এবার আমরা কিভাবে বুঝবো যে কোন ইলেকট্রনের এনার্জি কম আর কার এনার্জি বেশি? বোঝা গেল? দেখো সেটা দেখার জন্য এখানে কি বলছে যে ফার্স্টে 3 নম্বর পয়েন্টে দেখো, অ্যাকর্ডিং টু হুনস রুল পেয়ারিং অফ ইলেকট্রনস ইন দ্য অরবিটাল উইথিন দ্য সেম সাবসেল ক্যান নট অকার আনটিল দ্য অরবিটালস আর সিঙ্গলি ফিল্ড অফ। মানে সেম সাবসেলের ক্ষেত্রে যতক্ষণ না ডবলভাবে ফিল্ড হবে না, যতক্ষণ না সিঙ্গলি ফিল্ড অরবিটালগুলো সব ফিল্ড হয়ে যায়। হুনস রুল এটাই বলেছিল যদি আমরা P2 কনফিগারেশনকে কনসিডার করি তাহলে কখনোই এইভাবে ফিল্ড হচ্ছে না, কিভাবে ফিল্ড হচ্ছে, এভাবে ফিল্ড হচ্ছে। ওকে, এটা আরেকবার এখানে বলে দিয়েছে। নেক্সট দেখো যেটা বলছি, আমরা কি করে বুঝবো যে কার এনার্জি ভ্যালু বেশি অ্যান্ড কার এনার্জি ভ্যালু কম, সেটা আমাদের দেখতে হবে। তার জন্য এখানে দেখো আরেকটা রুলের কথা বলা হয়েছে, N+L রুল। N+L রুল দেখো বলছি এনার্জি অফ সাবসেল ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ N+L। N+ কি? N আমরা কি জানি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। L অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আমরা এই দেখে এলাম। বলছে এই N+L এর ভ্যালু যার বেশি তার এনার্জি ভ্যালুটাও বেশি। ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা এখানে দেখি 3D সাবসেলের ক্ষেত্রে, 3Dর ক্ষেত্রে কি N ভ্যালু 3 আর L ভ্যালু কত? 2, তাহলে টোটাল N+L কত হচ্ছে? 5। ওকে, আর 3Dর সাথে আমরা যদি কম্পেয়ার করে দেখি 4s অরবিটাল, তাহলে এখানের মধ্যে কে আগে ফিল্ড আপ হচ্ছে? 4s এর ক্ষেত্রে কি N ভ্যালুটা 4 আর S 0, তাহলে টোটাল N+L কত? 4। তাহলে দেখো এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বেশি হওয়া সত্ত্বেও এর এনার্জি ভ্যালুটা কম, তাহলে 3Dর থেকে 4s আগে ফিল্ড আপ হবে, তাই তো? অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার আগে ফিল্ড হওয়ার কথা ছিল? যে 3D আগে ফিল্ড হতো দেন 4s, তাই তো? বাট এখানে সেটা হচ্ছে না, যেহেতু এনার্জি অফ 4s ইজ লেস দ্যান এনার্জি অফ 3D, 4s এর এনার্জিটা লো হয়ে যাচ্ছে, সেই জন্য ইলেকট্রন আগে 4s এ ফিল্ড হবে। দেখো এখানে একটা অর্ডার দিয়েছে, এই অর্ডারটা এই বেসিসেই কিন্তু বানানো, N+L রুলের বেসিস। বোঝা গেল? N ধরো যে কোনো আমাদের এরকম ধরো দিয়ে দিল 3D বা 4s, বা পরে আস্তে আস্তে আরও দেখবে যে D, F বা অন্য অন্য অরবিটাল তোমাদের দিয়ে দিল, কে আগে ফিল্ড আপ হবে, তোমরা এভাবে বার করে নিতে পারবে যে N আর L ভ্যালুটা দেখবে যার N+L এর ভ্যালুটা বেশি হচ্ছে সে পরে ফিল্ড হচ্ছে, তার মানে তার এনার্জি বেশি, আর যার কম এনার্জি সেই আগে ফিল্ড হবে। বোঝা গেল? দেখো এখানে আমরা এরকম একটা দিয়ে আমরা বলতে পারি, এটা দেখো 1s যদি নিই, এখানে 2s 2p, এটা আর কিছুই না, জাস্ট একটা বোঝার জন্য। 3s 3p 3d, 4s 4p 4d, 5s 5p 5d। এফগুলো আমরা নিয়ে নিতে পারি, 4 থেকে এফ স্টার্ট হচ্ছে, সরি এটা 5 হবে। দেখো এবার এটা আমি একটা অন্য কালার নিয়ে নিলাম, এভাবে আমরা বুঝে নিতে পারি। সবসময় তো ক্যালকুলেট করা পসিবল না, বাট এইভাবে তোমরা মনে রাখতে পারো। ফার্স্ট ফিল হচ্ছে কি 1s, দেন দেখো এইভাবে তোমাদের এগুলো আনতে হবে, দেন 2s, দেন আবার চলে যাচ্ছে এটা এভাবে, আবার 2s এর পর 2p, দেন 3s। ওকে, দেন দেখো চলে
হচ্ছে 3p, 3pর পর 3d ফিল হচ্ছে না, 4s ফিল হয়ে যাচ্ছে। এই আমরা দেখলাম যে 3dর ক্ষেত্রে n+l ভ্যালুটা কত হচ্ছিল, 5 হচ্ছিল, আর এর ক্ষেত্রে 4 হচ্ছিল, সেই জন্য 3pর পর 4s ফিল হচ্ছে, 3d ফিল হচ্ছে না। 4s এর পর আমরা আবার এখানে যাব 3d, দেন 4p, দেন 5s, বুঝা গেল? দেন আবার আমরা এখানে 4d-তে যাচ্ছি। এইভাবে কিন্তু ইলেকট্রনের এই ফিলগুলো হচ্ছে, বোঝা যাচ্ছে কি দেখো? ঠিক আছে, তো অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি অফ ভেরিয়াস সাবসেল, তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, দেখো এবার যদি বলছে ধরো কোনো অরবিটালের ক্ষেত্রে n+l এর ভ্যালুটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? এমন তো হতেই পারে, যেমন ধরো দেখে নাও 3d এর ক্ষেত্রে, 3d এর ক্ষেত্রে কি হবে, 3 + 2 = 5, বোঝা যাচ্ছে তো কিভাবে করছি? এটা n ভ্যালু, এটা l ভ্যালু। দেন যদি আবার আমরা 4p এর ক্ষেত্রে ধরি, 4p এর ক্ষেত্রে যদি ধরি তাহলে কত হবে, 4 + 1, তাই তো? এখানেও 5 হচ্ছে, তাহলে তখন আমরা কিভাবে ডিটারমাইন করব যে কার এনার্জিটা কম আর কার এনার্জিটা বেশি? তখন বলছি if two subcells have the same value of n+l, then the electron enters the subcell which has lower value of n, মানে যার n ভ্যালুটা কম হবে তার কিন্তু এনার্জি ভ্যালুটাও কম, তার মানে সে আগে ফিল্ড হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n ভ্যালুটা কম, তাই তো 3, আর 4p এর ক্ষেত্রে n ভ্যালুটা কত, 4, তার মানে 3d-তে আগে ইলেকট্রন ফিল হবে, দেন 4p-তে যাবে। দেখো বোঝা গেল কিনা? ফার্স্টে আমরা দেখো আউবর প্রিন্সিপাল কি বলছে, যে অরবিটালগুলোতে ইলেকট্রনের যে ফিল্ড আপ হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, যে এনার্জি অর্ডারে ফিল্ড হচ্ছে, মানে ফার্স্টে কম এনার্জি অরবিটালগুলোতে ইলেকট্রন ফিল হচ্ছে, দেন হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে। এবার আমাদের প্রশ্ন আসছে যে কিভাবে আমরা বুঝবো কার এনার্জি বেশি কার এনার্জি কম? তখন আর একটা রুল আসছে কি, n+l রুল। যার n+l ভ্যালুটা বেশি তার এনার্জি ভ্যালু বেশি। এনার্জি ভ্যালু বেশি মানে কি, তার সেই অরবিটালগুলোতে পরে ইলেকট্রন ফিল হবে, যার এনার্জি ভ্যালু কম তার সেখানে আগে ইলেকট্রন ফিল হচ্ছে, তাই তো? এবার যখন n+l এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি করব, যার n ভ্যালুটা কম তার এনার্জি কম, বোঝা যাচ্ছে? যার n ভ্যালুটা কম তার এনার্জি কম, এনার্জি কম মানে আগে ফিল্ড হবে, ওকে, বিফোর ফিল্ড, বোঝা গেল? তাহলে এটা আমরা দেখে নিলাম। নেক্সট দেখো বলছি, এবার এই রুলের একটা এক্সেপশন আছে, সেটা আমরা নর্মাল পিরিয়ডিক টেবিল আমরা যদি দেখি, যদি এফ ব্লকে যাই, আমরা পড়বো আস্তে আস্তে পিরিয়ডিক টেবিল হ্যান ত্যান, তো ওগুলোতে এফ ব্লক যেটা আছে, আমরা এস পি ডি এফ 4টে ব্লক তো হয়, এ ব্লকে এই ল্যান্থানাম আর অ্যাক্টিনামের ব্যাপার থাকে, সেখানে কিন্তু এই n+ রুলটা মেনে চলে না, n+l যে রুলটা এটা মেনে চলে না। কেন বলছে দেখো, n+l যে রুলটা আছে, ধরে নাও 4f and 5d এর ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, 4f and 5d এর ক্ষেত্রে এর n+l ভ্যালু কত, 4 + 3, আর এর কত, 5 + 2, দুজনেরই 7 হচ্ছে n+l ভ্যালুটা, তাই তো? 7 হলেও দেখো তখন আমরা কি বলেছি, যার n ভ্যালু কম তার ইলেকট্রন আগে ফিল্ড হচ্ছে, তার মানে অ্যাকর্ডিং টু n+l রুল 4f আগে ফিল হওয়ার কথা, দেন কি, দেন 5d। তাহলে দেখো এরকম হওয়ার কথা ছিল, এল কে বলা হয় ল্যান্থানাম, ঠিক আছে? তার অ্যাটমিক নাম্বার কত, 57, তাহলে সেটা যদি আমি লিখি তখন হবে Xe4f1, 5d 0 হতে হবে, যার মানে আগে 5d ফিল হচ্ছে, দেন আগে 4f ফিল হচ্ছে, দেন 5d, আর 6s2 তো আগে ফিল হয়েই যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু n+l রুল এটা হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না, অ্যাকচুয়ালি হয় কি Xe, ঠিক আছে, Xe4f0, 5d1, 6s2। সেরকমভাবে দেখো অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, Rn বলে যে অ্যাটমটা আছে, তো তার ক্ষেত্রেও কিন্তু এটা ফলো করছে না। যদি বলে n+l রুলের এক্সেপশন কি, আমি এভাবে বুঝিয়ে দিলাম, তোমাদের কিন্তু মনে থেকে যাবে পরীক্ষার সময়।
বোঝা গেল? n প্লাস এল রুল তাহলে কোথায় মানে না? এ ব্লকের দুটো রো আছে আমরা জানি, একটা হচ্ছে কি ল্যান্থানাম সিরিজ, একটা হচ্ছে অ্যাক্টিনাম সিরিজ, তার মানে এরা দুজনেই কিন্তু n প্লাস এল রুল ফলো করে না, এক্সেপশন। দেখো বুঝতে পারলে কিনা? এবার আমরা মুভ করছি যে মেথড অফ রাইটিং ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। দেখো আমরা এতক্ষণ 3টে রুল পড়ে নিলাম ভালোভাবে, তাই তো? ল্যাপটপটা একটু সমস্যা করছে। দেখো আমরা 3টে রুল পড়ে নিলাম। ফার্স্ট হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, দেন হুন্ড মাল্টিপ্লিসিটি রুল, দেন আউটবাউ রুল। আমরা এগুলো দেখে নিলাম, তাই তো? পাউলির রুল কি বলছিল যে একটা অ্যাটমের ক্ষেত্রে দুটো ইলেকট্রনের টোটাল যে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনো সেম হতে পারে না, আর একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে সেটা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বললো। দেন আমরা মুভ করলাম কোথায়? যে হুন্ড মাল্টিপ্লিসিটি রুল। সেখানে কি বলছে যে যতক্ষণ না একটা অরবিটালের ক্ষেত্রে সেলগুলো ফাঁকা আছে, আগে সিঙ্গলি ফিল্ড হবে, দেন ডবল ফিল্ড হবে, এটা আমরা দেখলাম। তার মানে অরবিটালে একটা ঘর ফাঁকা আছে, সেই অবস্থায় কিন্তু একটা অরবিটালে ধরো px, এইভাবে বলছি, ধরো px, py অ্যান্ড pz। যদি আমরা p2 কনফিগারেশন নিই তাহলে আগে px দেন py, এভাবে বা pzও যেতে পারে, বাট কখনোই কিন্তু এইটাই ফিল্ড হবে না। py ফাঁকা থাকলে px একটা, py একটা, এইভাবে ফিল্ড হবে। বোঝা গেল? এটা হচ্ছে হুন্ডস রুল অনুযায়ী। দেন আমরা দেখলাম আউটবাউ প্রিন্সিপাল। সেখানে কি বলছে যে এখানে আগে কম এনার্জির যে অরবিটালগুলোতে সেখানে ইলেকট্রন ফিল হবে, আস্তে আস্তে বেশি এনার্জির অরবিটালগুলোতে ইলেকট্রন ফিল হতে যাবে। এবার এনার্জি আমরা কিভাবে বুঝবো? n প্লাস এল এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি, তার মানে যার n প্লাস এল ভ্যালু কম সেখানে সেই অরবিটালগুলোতে আগে ইলেকট্রন ফিল হবে, এটা আমরা দেখলাম। আর যদি n প্লাস এল ভ্যালু সেম হয়ে যায় তখন আমরা n এর ভ্যালু দেখবো, যার n এর ভ্যালু কম সেখানে আগে ইলেকট্রন আসবে। বোঝা গেল? এবার আমরা দেখতে যাব যে মেথড অফ রাইটিং ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম। পরে আমরা আয়নেতেও যাব, বাট আগে দেখে নিই অ্যাটমে কিভাবে ফিল হচ্ছে। এবার এর কতগুলো আর কি এখানে নর্মাল একটা রুলের মতো করে বলেছে, খুবই ইজি। মানে ফার্স্টে আর কি লিখবো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা লিখবো, এন এর ভ্যালু যেগুলো 1 2 3 এরমভাবে আমরা লিখে নেব। দেন কি লিখবো? সিম্বল লিখবো, SPDF, মানে সাবসেল অনুযায়ী তো সিম্বল হয়, এল এর ভ্যালু অনুযায়ী তো সিম্বলগুলো হয় 0 1 2 3, তাহলে SPDF। বোঝা গেল? তার মানে এন এর ভ্যালু আগে লিখবো, দেন এল এর ভ্যালু অনুযায়ী সিম্বল লিখবো। দেন বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট, ওই সাবসেলে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট। ধরো এসে দুটো প্রেজেন্ট থাকলো, আমরা এইভাবে S2 লিখবো, পি একটা প্রেজেন্ট থাকলো, তাহলে আমরা যটা ওই সাবসেলে যটা ইলেকট্রন প্রেজেন্ট সেটা আমরা এইভাবে মাথায় লিখে দেবো। খুবই সিম্পল, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। বোঝা গেল? দেখো এবার আমরা কতগুলো এক্সাম্পল পড়ব, ঠিক আছে? এখানেই ধরো পড়ছি। দেখো আমরা যদি প্রথম থেকে দেখি, প্রথমে আমাদের কি হয়? পিরিয়ডিক টেবিলে কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? অ্যাটমিক নাম্বার 1, তাহলে ইলেকট্রনও কি একটাই থাকবে, তাহলে এখানে আমি লিখবো 1s, এইভাবে লিখতে পারি 1s-এ একটা ইলেকট্রন। হাইড্রোজেনের পর কি হচ্ছে? হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তখন কি লিখবো? যেহেতু আর একটা ঘর ফাঁকা আছে তাহলে কি 1s2, 1s2 এইভাবে লিখবো। বোঝা যাচ্ছে? হিলিয়ামের পর কি? লিথিয়াম আসে, তার অ্যাটমিক নাম্বার 3, তখন কি হবে? 1s2, দেখো ফিল্ড আপ হয়ে গেল। দেন আমরা কিসে আসবো? দেন আমরা 2s-এ আসবো, তাই তো? 2s, তাহলে এখানে 2 গেল, এখানে 1, তাহলে আমরা এইভাবে লিখছি। বোঝা গেল? লিথিয়ামের পর কি? বেরিলিয়াম, এটার অ্যাটমিক নাম্বার 4, 1s2, 2s2, এটা এইভাবে লিখবো, বেরিলিয়াম গেল। দেন কি আছে? বোরন। বোরনের অ্যাটমিক নাম্বার 5, তাহলে এটা কি হবে? 1s2, 2s2, 2p1, তাই তো? 2s এর পর 2p ফিল্ড হচ্ছে,
এভাবে ফিল্ড হলো। দেখো এগুলো তো এই 2s2 1s2 2s2 কমন, সেগুলোকে আমি আর লিখছি না। এবার বোরনের পর আমরা কি দেখব? কার্বন। কার্বনের কত? 6। আমরা একেবারে এখানে 2p লিখে দিচ্ছি। 1s2s2 এটা তো 4টে হয়ে গেল, 4টে ইলেকট্রন আছে, তাহলে এখানে কত? 2। লাস্টের ইলেকট্রনটা আমি শুধু লিখছি, যাকে আমরা পরে পড়ব, মানে এটাকে 2sটাকেও ধরে বলে, এই টোটালটাকে বলে ভ্যালেন্স সেল। লাস্টের যে সাবসেলটা আছে সেটাকে আমরা বলবো ভ্যালেন্স সেল। তাহলে এখানে কত? 2। কার্বনের পর আমরা কি দেখব? নাইট্রোজেন। নাইট্রোজেনের 7, তাহলে এর ক্ষেত্রে কি হবে? 3p না, সরি 2p 3 হবে। দেখো 3টেতে ফিল হলো। এবারই আসছে দেখো নাইট্রোজেনের পর অক্সিজেন যখন আসছে 8, তখন এর কি হবে? 2p4, দেন ডবল ফিল্ড হওয়া স্টার্ট হলো। বুঝে গেল? ঠিক আছে, এইভাবে তোমরা দেখবেন, তোমরা সব করতে পারবে। এইভাবে আস্তে আস্তে যখন আর্গন চলে আসবে, দেখো আর্গনের কত? 18, তখন আমরা কি লিখবো? 1s2 2s2 2p6 হয়ে যাবে। 2p6 এর পর কি হবে বলো তোমরা? 3s2, তাই তো? 3s2 দেন 3p6। দেখো n+l এর ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা? এর n+l এর ভ্যালু কত? 1, এর 2, এর দেখো 3, এর কত? এর আবার 3, এর দেখো 4। তাহলে বোঝা গেল n+l এর ভ্যালু অনুযায়ী কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লেখা হচ্ছে। 18 যেই হয়ে গেল, এটাকে কি বলে? এটা স্টেবল হয়ে গেল। আমরা পরে দেখবো স্টেবিলিটি রিজনটা কত, কেন স্টেবল হচ্ছে। কোনো অরবিটাল যদি ফুললি ফিল থাকে বা হাফ ফিল থাকে, তাহলে কেন স্টেবিলিটি পাচ্ছে আমরা দেখছি পরে। তাহলে এতটা বোঝা গেল আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখব। ধরো এটা আমি মুছে দিলাম। আমরা যদি ধরে নিই যে ক্লোরিনের লিখব, ক্লোরিন কত? 17। এর ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6, তাই তো? 3s2 3p5, এভাবে হলো। আর্গন তো 18 ছিল, এটা 17, তাহলে এইভাবে আসছে। এবার আমরা যদি ধরো এর পরের কোনো অ্যাটমকে কনসিডার করি, তখন আমরা কিভাবে লিখব? এই আর্গনটা তো 18, লাস্টে কি হচ্ছে? 3p6। যদি এর পরের কোনো অ্যাটমকে নিই, আমরা এই পুরোটা লিখবো না, এতটা লিখতেও তো টাইম যাবে, এতটা আমরা লিখবো না। আমরা 18 অবধি আর্গন ধরে নেব। এর একটা এক্সাম্পল দেখিয়েছি, ধরো ক্যালসিয়াম যদি ধরি, ক্যালসিয়াম 20, তাহলে আর্গন যেহেতু 18, তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর্গন, এর তো 18, তাহলে আর্গন কতটা হয়ে যাচ্ছে? 3p6 অবধি হয়ে যাচ্ছে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 4s2। আমরা এভাবে শর্টে করে নেব। বোঝা গেল? তারপর দেখো যদি ট্রানজিশন মেটাল আমরা একটা নিই, তখন কি হবে? ধরো আমরা Mn নিচ্ছি, Mn এর ক্ষেত্রে কত? Mn এর ক্ষেত্রে দেখো 25, তখন কি লিখবে? আর্গনকে আমরা 18 ধরে নিচ্ছি, দেন 4s2। 4s এর পর আমি বলেছিলাম 3d ফিল হবে, 3d কত হবে বলো? 3d5। বাট লেখার সময় আমরা লিখব আর্গন 3d5 4s2। কেন? যদিও বা ফিল্ড হচ্ছে 4s2 দেন 3d5, বাট যখন এখান থেকে ইলেকট্রন বের করার প্রয়োজনীয়তা হবে অরবিটাল থেকে, তখন কিন্তু যার n+l ভ্যালু কম, মানে যার এখানে এনার্জি কম, সেখান থেকে আগে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। মানে ইলেকট্রন যদি বের করার হয়, তখন কিন্তু 4s থেকে আগে বেরোবে, দেন 3d। এটা একটা মনে রাখার বিষয়। বোঝা গেল? তাহলে আমরা লেখার সময় কিভাবে লিখব? এইভাবে লিখব 3d5 4s2, যাতে আমরা যদি এখান থেকে আমরা পরে আস্তে আস্তে আরে পড়বো কিভাবে ইলেকট্রন বের করলে কি বলা হয় আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? তখন যখন আমরা পড়বো, তখন কিন্তু ইলেকট্রন আগে বের হবে। ক্ষেত্রে ধরো নর্মাল কোনো অ্যাটম থেকে যদি আমরা ইলেকট্রন বের করে নিই, তখন কি হয়ে যাবে? ক্যাটায়ন হয়ে যাবে। তখন আমরা দেখব তখন কিন্তু 4s থেকেই কিন্তু আগে ইলেকট্রনটা বের হবে। বোঝা গেল?
তাহলে আমরা যখন লিখবো তখন আমরা এইভাবে লিখবো। হলো। নেক্সট দেখো কি বলছে, দ্য স্টেবিলিটি অফ, আমি এই একটু আগে যেটা বললাম, স্টেবিলিটি অফ হাফ ফিল অর কমপ্লিটলি ফিল অরবিটাল, এর রিজনটা কি, মানে হাফ ফিল বা কমপ্লিটলি ফিল হলে কেন এই স্টেবল হচ্ছে বেশি, সেটা কিভাবে দেখব। দেখো এর জন্য দুটো মেন জিনিস পড়তে হবে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল, একটা হচ্ছে কি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। এই দুটো জিনিস কি আমাদের জানতে হবে। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, এখানে কি বলেছে দেখো, দ্য সাবসেল যেগুলোর হাফ ফিল বা কমপ্লিটলি ফিল থাকে, ধরো পি নয় হাফ ফিল বা কমপ্লিটলি ফিল থাকছে, তখন কি হচ্ছে, একটা সিমেট্রিক্যাল কনফিগারেশন পাওয়া যাচ্ছে। বোঝা গেল? তো এরা আলাদা করা যাবে না। তো এই সব সাবসেলগুলোর কি তখন হয়ে যাচ্ছে কি, সেম এনার্জি ভ্যালু হয়ে যাচ্ছে, ইকুয়াল এনার্জি ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াস দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে এর এনার্জি ভ্যালুটা কমে যাচ্ছে, তাই তো নিউক্লিয়াসের আরো পাশে আসছে, তাই না? আগে যার এনার্জি ভ্যালু কম তারা আগে ফিল্ড হয়, কারণ কি, কারণ যাদের এনার্জি ভ্যালু কম তারা নিউক্লিয়াস দ্বারা বেশি অ্যাট্রাক্টেড হয়, তাই না? তার মানে যখন সিমেট্রিক্যাল কনফিগারেশন হয়ে যাচ্ছে তাদের এনার্জি ভ্যালুটা লো হয়ে যাচ্ছে, কারণ নিউক্লিয়াস বুঝতে পারছে না যে আলাদা আলাদা ভাবে কোথাও ইলেকট্রন আছে, নিউক্লিয়াস প্রত্যেকটা সাবসেলকে ইকুয়াল ভাবছে। বোঝা গেল? তার জন্য কি একটা এক্সট্রা স্টেবিলিটি পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে কিনা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস। ওকে, নেক্সট যে রিজনটা বলেছে সেটা হচ্ছে ইন্টার ইলেকট্রনিক রিপালশন। দেখো আমরা এখানে দু ধরনের রিপালশন পড়বো, একটা কি বলেছে, যে ইন্টারাকশন ডিউ টু ইলেকট্রনিক চার্জ। দেখো এখানে কি বলেছে, ম্যাগনিটিউড অফ রিপালসিভ ফোর্স অ্যাক্টিং বিটুইন টু ইলেকট্রনস, মানে দুটো ইলেকট্রনের মধ্যে যে রিপালসিভ ফোর্সটা কাজ করছে, মানে দুটো ইলেকট্রন, ধরো একটা অ্যাটমের মধ্যে যদি দুটো ইলেকট্রন থাকে তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করে, তাই তো? দুটো সেম চার্জের এলিমেন্টের মধ্যে রিপালশন কাজ করবে, এটাই নর্মাল। তো সেটা কার সাথে প্রপোর্শনাল, সেই রিপালসিভ ফোর্সটা ডিস্টেন্সের সাথে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তার মানে কি, যত কাছে থাকছে তারা ইলেকট্রন দুটো, তাদের রিপালশন আরো বেড়ে যাচ্ছে, তাই তো? তাই তারা প্রেফার করছে এইভাবে না থাকতে। যদি P2 কনফিগারেশন থাকে তারা এইভাবে থাকছে না, কারণ যত এরা কাছাকাছি দুটো ইলেকট্রন থাকছে তাদের মধ্যে রিপালশনটা বেড়ে যাচ্ছে, তখন তারা চেষ্টা করছে কি একজন এখানে থাকলো একজন এখানে থাকলো, বা এটাও ইকুয়ালি পসিবল, একজন এখানে একজন এখানে, বা এটাও ইকুয়ালি পসিবল, যে কোনো আমরা একটা লিখতে পারি, কারণ সব P কিন্তু সমান, Px Py Pz এগুলো কিন্তু ইকুয়াল, এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য নাম দেওয়া হয়েছে। ইলেকট্রন কিন্তু পার্টিকুলারলি এরকম বুঝতে পারে না এ Px এ Py ও Pz, ইলেকট্রনের ক্ষেত্রে তিনটে p অরবিটালই কিন্তু ইকুয়াল। বোঝা গেল? তাহলে দেখো বলছে দুটো ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা যত কম হচ্ছে তত রিপালসিভ ফোর্সটা বেড়ে যাচ্ছে, সেই জন্য ইলেকট্রনের ডিস্টেন্সটাকে বাড়ানো উচিত, তাহলে রিপালশনটা কমবে, রিপালশন যত কমবে আমরা কি হবে, স্টেবিলিটির দিকে যাবে। আমরা তো এটাই চাই যে একটা অ্যাটম কতটা স্টেবিলিটি পাচ্ছে, তাই তো? দেখো এটা হলো ফার্স্ট রিজন। নেক্সট কি বলছে, ইন্টারাকশন ডিউ টু রোটেশন অফ ইলেকট্রনস। এবার বলছে টু ইলেকট্রনস টেন্ড টু রিমেন ক্লোজ টু ইচ আদার ইফ দে হ্যাভ অপোজিট স্পিন। যদি ইলেকট্রনগুলো এইভাবে থাকলে যে রিপালশনটা ফেস করে তারা এই যদি অপোজিট স্পিনে থাকে তাহলে এদের রিপালশনটা কম হয়, এই ডাইরেকশনে আছে ও অন্য ডাইরেকশনে আছে, তাহলে কি হচ্ছে এদের মধ্যে রিপালশনটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এটাই বলছে। দেখো অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য বোথ ইলেকট্রনস হ্যাভ প্যারালাল স্পিন দেন দে প্রেফার টু রিমেন ফর ইচ আদার। যদি এরা একই স্পিনে থাকে তারা এরা আরো দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। দেখো যখন পসিবিলিটি আছে যে P2 এর ক্ষেত্রে যেমন এরা Px and Py থাকতে পারে, বাট যখনই ধরো P4 হয়ে যাচ্ছে তখন সে কি করবে, তখন তো একটা না একটা ডবল স্পিন আমাকে দিতেই হবে, এখানে একটা ডবল স্পিন হতেই হবে, তখন তারা চেষ্টা করবে যে তারা কখনোই এইভাবে থাকবে না, একই দিকে স্পিন করে থাকবে না, তারা চেষ্টা করবে যে এইভাবে স্পিন করে থাকা, অপোজিট স্পিন, যাতে রিপালশনটা কম হয়।
বোঝা গেল? এবার দেখো যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। দ্য ইলেকট্রন অকুপাইং ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল কাকে বলে? যে অরবিটালগুলোর এনার্জি সেম তাদেরকে আমরা বলবো ডিজেনারেট অরবিটাল। বোঝা গেল? যেমন ধরো পি, আমার এখানে পি দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। পি অরবিটালের ক্ষেত্রে কি 3টে ডিজেনারেট অরবিটাল, মানে পি এক্স এর যা এনার্জি পি ওয়াই এর সেম এনার্জি, পি জেড এরও সেম এনার্জি, তাই তো? তার মানে ডিজেনারেট অরবিটালগুলোতে যখন ইলেকট্রন ফিল্ড আপ হচ্ছে তাদের মধ্যে কি যদি বলছে ইকুয়ালি ফিল্ড হয়, যেমন যদি আমরা P3 ক্ষেত্রে ধরি, মানে 3টেতেই একটা একটা ইলেকট্রন আছে, তখন বলছে একটা নিউ এনার্জি, একটা নিউ টার্ম আসছে দেখো, এক্সচেঞ্জ এনার্জি। মানে ইলেকট্রনগুলো এক্সচেঞ্জ করতে পারে নিজেদের পজিশন। ঠিক আছে, দেখো এক্সচেঞ্জ এনার্জিকে রিলিজ করছে। মানে ধরো এই ইলেকট্রনটা যদি পাশের রুমে গেল, এ এদিকে চেঞ্জ করতে পারে, এ এদিকেও চেঞ্জ করতে পারে, তাহলে কি আবার এ কি করতে পারে, এও এখানে চেঞ্জ হতে পারে। এই যে চেঞ্জ হওয়ার ফলে মানে দেখো পুরোটা ইকুয়াল হয়ে যাচ্ছে এনার্জি, একটা আলাদা স্টেবিলিটি চলে আসছে। মানে এই ইলেকট্রনটা যে কোনো ঘরে গেলেই সেম স্টেবিলিটি পাচ্ছে, ওভারঅল মলিকুলটা একটা ওভারঅল স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, যেটাকে কিনা বলা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। যেটা হাফ ফিল্ড, এটাকে বলবো হাফ ফিল্ড কনফিগারেশন। বা যদি আমরা P6 নিই, P6 এর ক্ষেত্রে কি হবে, ডাবলি ফিল্ড হচ্ছে, তার ক্ষেত্রেও এক্সচেঞ্জ এনার্জিটা দেখা যায়। এরা কি মোর স্টেবল, ঠিক আছে, এরা মোর স্টেবল দ্যান কি P4 P5 এগুলোর থেকেও যদি ফুললি বা হাফলি ফিল্ড হয় তাহলে এরা মোর স্টেবল হয়। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে নাম্বার অফ এক্সচেঞ্জেস, মানে যদি হাফ ফিল বা ফুল ফিল অবস্থায় থাকে তাহলে সে কতবার এক্সচেঞ্জ করতে পারে, এর একটা ফর্মুলা আছে। দেখো ফর্মুলার আগে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো যদি আমরা D4 কনফিগারেশন নিই, তাহলে আমরা নর্মালি এটা কিভাবে লিখতে পারি, D4, D তো 5টা অরবিটাল থাকে, বাট D4 এভাবে ফিল হতে পারে। তাহলে দেখো এই 1 নাম্বার যে ইলেকট্রনটা আছে সে এখানে এক্সচেঞ্জ হতে পারে, এটাই পারে, এটাই পারে, তাহলে সে টোটাল 3 এক্সচেঞ্জ পসিবল। তাহলে এর পসিবিলিটি হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট এই 2 নাম্বার ইলেকট্রনটা কোথায় কোথায় যেতে পারে, এ 3-এ যেতে পারে আর 4-এ যেতে পারে, সরি এটা নেই, তাহলে এখানে 2টো এক্সচেঞ্জ পসিবল। নেক্সট ইলেকট্রনটার ক্ষেত্রে দেখো যদি 3টে থাকে তাহলে সে তার একটা এক্সচেঞ্জ পসিবল। টোটাল নাম্বার অফ এক্সচেঞ্জ কত, 6। বোঝা গেল? দেখো সিমিলারলি দেখো D5 যদি নেয়, এখানেই আমি ধরো দেখিয়ে দিচ্ছি তোমাকে, তোমরা আলাদা করে করে দেখতে পারো। যদি আমি D5 নিই তাহলে কি হচ্ছে, এর কতগুলো পসিবিলিটি হচ্ছে, 1 2 3 4টে পসিবিলিটি হয়ে যাচ্ছে, 4টে এক্সচেঞ্জ পসিবল। আমি D5 এর ক্ষেত্রে করছি, গ্রিন কালারটা, ওকে। যদি 2টো ইলেকট্রনের ক্ষেত্রে কি 3টে পসিবিলিটি হয়ে যাচ্ছে, তাই তো? দেখো 3 নাম্বার ইলেকট্রনটা কি 2টো পসিবিলিটি হয়ে যাচ্ছে, আর 4 নাম্বার ইলেকট্রনের জন্য একটা পসিবিলিটি, তাহলে টোটাল 10। বোঝা গেল? এইভাবে এক্সচেঞ্জ এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো তার একটা ফর্মুলা দিয়ে দিয়েছিল এখানে, এই যে নাম্বার অফ এক্সচেঞ্জেস, কটা এক্সচেঞ্জেস হতে পারে, এর ফর্মুলাটা কি n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা ম্যাথ না জানলে হবে না, n-2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো। এখানটা আমি মুছে দিলাম। D4 এর ক্ষেত্রে আমরা কত 6 বেরিয়েছিল তো, দেখো D4 যদি আমরা নিই তাহলে n এর ভ্যালু সেখানে কত হচ্ছে, 4, তাই তো? সরি এটা মুছে গেল। যদি আমরা D4 নিই তাহলে n কত, 4, তাহলে দেখো এই ফর্মুলায় ফেলে হয় কি না, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আমি কিভাবে লিখতে পারি, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু এটা কি 2 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল, দেখো সেই 6ই বেরোচ্ছে। তাহলে যদি আমরা 4F না 4 কি বলে এটা, D4 নিই, D4 সিস্টেম নিই, তখন কি হচ্ছে, D4 যদি আমি সিস্টেম নিই, D4 সিস্টেম নিলে তাহলে নাম্বার অফ এক্সচেঞ্জেস কত হচ্ছে, 6টা। তাহলে আমি এইভাবেও বুঝিয়ে দিলাম আর ফর্মুলা দিয়েও দেখো বুঝিয়ে দিলাম। D5 এর ক্ষেত্রেও তুমি সিমিলারলি বার করতে পারো ফর্মুলা দিয়ে। দেখো কিছুই না, D5 এর ক্ষেত্রে কি হবে, n এর ভ্যালুটা 5 বাই 2 ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল,
সেম ভাবে দেখো 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, বা আমি 3 ফ্যাক্টোরিয়ালও রাখতে পারি, 2 × 3 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল, দেখো 10টাই আসছে। তাহলে বোঝা গেল কিভাবে আসছে। তাহলে তুমি ফর্মুলা দিয়েও কিন্তু আমি প্রুভ করে দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো পড়লাম, এবার এর না কিছু এক্সেপশন আছে। যেমন ধরো ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়ামের কত অ্যাটমিক নাম্বার 24, আমি বলেছিলাম আর্গন দিয়ে লেখা যায়। আর্গন কি? আর্গন তো 18 দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো? লেখার সময় আমাদের 4Dটা আগে লিখতে বলেছিলাম, যেহেতু 4s আগে ফিল হলেও 4Dটা আমরা আগে লিখবো লেখার সময়, এই 3Dটা 3D 4 4s2 এইভাবে হয়। বাট এর অ্যাকচুয়াল কনফিগারেশন হবে কত? আর্গন 18 3D 5 4s1 এরকম হবে। কেন? কারণ যদি আমি এটা 3D 5 যদি নিই, 3D 5 মানে কত দেখো, হাফ ফিল কনফিগারেশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে স্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এরকম। সিমিলারলি দেখো মলিবডিনাম 42, এর ক্ষেত্রে দেখো 4D5 5s1। সিমিলারলি মানে যারই দেখো এরকম 4D থাকবে সে কিন্তু 4Dতে এক্সিস্ট করে না, 4D5 অ্যান্ড 5s1 হয়ে যাবে। বোঝা গেল? GD CU কপারের ক্ষেত্রে দেখো, কপারটা খুব ইম্পর্টেন্ট, কপারটা 29, তখন কি লিখবো? 3D10 লিখতে হবে, 4s1 হবে, তখন কিন্তু কখনোই 4s। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন এবার আমরা দেখব। আয়নের মধ্যে কি হতে পারে? এক হচ্ছে অ্যানায়ন, আরেকটা কি ক্যাটায়ন। মানে অ্যানায়ন কি আমরা জানি নেগেটিভ চার্জ হলো কিছু একটা, আর ক্যাটায়ন পজিটিভ চার্জ। এবার তাদের ক্ষেত্রেও কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে পারি। ফার্স্টে আমরা দেখে নিই অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে ধরো আমরা ফ্লুরিন মাইনাস, সিমিলার কিছুই না, ডিফারেন্স কিছুই না, একই। এফ এর ক্ষেত্রে আমরা কি জানি? এফ এর অ্যাটমিক নাম্বার কত? 9। তার সাথে যখনই একটা অ্যানায়ন থাকবে, তার মানে আরেকটি ইলেকট্রন এক্সট্রা, তখন আমি 1 যোগ করে নিলাম। দুটো ইলেকট্রন থাকলে 2 যোগ করে নেব, তাহলে কত হলো? 10। তাহলে আমি 10-এর টোটাল ইলেকট্রনিক কনফিগারেশন বার করবো, তখন 9-এর বার করবো না, 10-এর বার করবো। ওকে, তখন আমি কীভাবে লিখবো? 10 মানে কি? 1s2 2s2 অ্যান্ড 2p6, তাই তো? তাহলে ফ্লুরিন মাইনাসের ক্ষেত্রে ফ্লুরাইড আয়ন যাকে বলছে তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম। সেমভাবে দেখো নাইট্রাইড আয়ন মানে N3 মাইনাস, নাইট্রোজেনের কত জানি? নাইট্রোজেনের কত? 7, আর N3 মাইনাস মানে 3টি ইলেকট্রন যোগ হবে, তাহলে হলো 10। তার ক্ষেত্রে কি সেম, দেখো সবারই এই সেম ইলেকট্রনিক কনফিগারেশনই এসছে। এবার এখান থেকে আরও আমরা দেখবো পিরিয়ডিক টেবিল যখন পড়বো, কার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম, এগুলো আমাদের পরে আসছে। আপাতত এগুলো দেখো ইলেকট্রনিক কনফিগারেশন পুরো ক্লিয়ার করে নাও এই ক্লাসটা থেকে। অক্সাইড আয়নের ক্ষেত্রে সেম, অক্সিজেনের জন্য কত? 8, দুটো ইলেকট্রন এক্সট্রা সেজন্য 2, টোটাল 10, সেম আসছে। সালফাইড আয়ন S2, সালফারের কত অ্যাটমিক নাম্বার? 16 প্লাস 2 দিয়ে 18, তাহলে তার কত হচ্ছে দেখো 2p6 অ্যান্ড তারপর 3s2 অ্যান্ড 3p6। বোঝা গেল? খুবই ইজি, সেম, জাস্ট একটু আলাদা করে দেখানো হয়েছে। এবার দেখো যদি আমি ক্যাটায়ন নিই, সেই একই ব্যাপার। ক্যাটায়ন মানে কি? তোমার মেন যে অ্যাটমটা আছে সেখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া হচ্ছে, তাই তো? অ্যাটমিক নাম্বার যদি জেড হয় সেখান থেকে n বের করে নেওয়া হচ্ছে, তার মানে যটা পজিটিভ চার্জ থাকবে তটা বিয়োগ করে নিতে হবে, আর কিছুই না। যদি আমি সোডিয়াম প্লাস ধরি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, তাহলে যেহেতু একটা প্লাস আছে কি, তার মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে -1, তাহলে কত হচ্ছে? 10। তাহলে 10-এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন নিব, সেই সেম 2p6, তার আগেরটাও লিখতে পারো 1s2 2s2। বোঝা গেল? সেমভাবে দেখো ক্রোমিয়াম আয়ন Cr3+, ক্রোমিয়াম কত আমরা জানি? 24, তাহলে 3 মাইনাস করতে হবে, তাহলে 21, কিছুই না। 21 মানে কি? আমরা তাই দেখো এখানে তাই করেছে 21,
তাই তো? তাহলে এখানে 3d3। যখন আমি বলেছিলাম ইলেকট্রন যখন বের করার প্রসঙ্গ আসবে, দেখো এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, এক্সেপশন দেখো এখানে আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে তো একটা এক্সেপশন আছে, তাই না? আমরা এই দেখলাম যে 3d4 হিসেবে থাকে না, 3d5 4s1 হিসেবে থাকে। বাট যখন ইলেকট্রন বের হবে তখন দেখো 4s থেকে আগে বেরোচ্ছে, দেন 3d থেকে, মানে 4s1টা চলে যাচ্ছে আর 3d দুটো ইলেকট্রন চলে যাচ্ছে, তখন পড়ে থাকছে কি 3d3। দেখো এখানে সেটাই দেখানো হয়েছে 3d3। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো এ কত 25, তো 25 তাহলে আমি কি লিখবো 3d5 4s2। তাহলে যখন ইলেকট্রন ম্যাঙ্গানিজ 2 হচ্ছে তখন দেখো ইলেকট্রনটা বের হচ্ছে কোথা থেকে, 4s2 থেকে বের হচ্ছে। তাহলে লাস্ট কনফিগারেশন কি 3d5। বোঝা গেল? খুবই ইজি, একবার নিজেরা করো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা কি বলেছে, ফেরাস অ্যান্ড ফেরিক, এটা নিয়ে পরে খুব কনফিউশন হয়। ফেরাস কাকে বলবো, Fe2+ যেটা আছে তাকে আমরা বলবো ফেরাস, অ্যান্ড ফেরিক কোনটা, Fe3+ আয়নটাকে আমরা বলবো ফেরিক আয়ন। ফেরাসের ক্ষেত্রে কি আমরা নর্মাল আগে বলো Feর অ্যাটমিক নাম্বার কত, 26, তাই তো? লাস্টে কি হবে 3p6। ধরো আমি এইভাবে লিখবো না, তোমরা এখন নতুন শিখছো তাই ভেঙে ভেঙে দেখানো উচিত। আমরা আর্গনটা, আগের নিষ্ক্রিয় গ্যাস কি আর্গন, সেটা আমরা 18 ধরে নিচ্ছি। তারপর আমরা কি দেখব 4s2 হয়, তাই তো? তাহলে 4s2 আগে ফিল হচ্ছে, দেন কি 3p অবধি তো আর্গনই আছে, তাহলে 3d6, তাই তো? আর্গন মানে কত ছিল, 3p অবধি ছিল, তো 3p6 অবধি ছিল, 1s2 এইভাবে। এটা আর্গনের একটা কনফিগারেশন ছিল। 3pটা আমি ধরছি না, যখন আমি 3p এর পর 18 পর যাই আমি লিখতে স্টার্ট করবো 4s2 দেন 3d-তে, এইভাবে ফিল্ড হবে। তাহলে ফেরাসের অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন এটা 3d6 4s2। বাট যখন Fe2 হচ্ছে, Fe2 যখন আমি লিখছি Fe2+, তখন কোথা থেকে ইলেকট্রন বের হবে, 4s2 থেকে। তাহলে Fe2+ এর কনফিগারেশন কি হচ্ছে 3d6, আর Fe3 এর 3+ এর কত, তখন আর 4s নেই, 3d থেকেই ইলেকট্রন যাবে, তাহলে 3d5। এইভাবে আমাদের সব ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? সিমিলারলি দেখো কিউপ্রাস অ্যান্ড কিউপ্রিক আয়ন, যেমন Cu+কে বলবো কিউপ্রাস আয়ন, আর কিউপ্রিক বলবো Cu2+কে। তাহলে Cu এর অ্যাটমিক নাম্বার কত, 29। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখো খুব ইজি হয়ে যাবে। ক্রোমিয়াম Cu এর কত 29, তাহলে Cuটা এক্সেপশন বলেছিলাম, 3d9 4s2 হয় না, 3d9 4s2 হয় না, কেন, ডিউ টু কি ফিল্ড কনফিগারেশন, না হাফ ফিল্ড, এটা ফিল্ড কনফিগারেশন। 3d10 4s1 হয়, তাহলে Cu1 যখন আয়নের ক্ষেত্রে আসে তখন কি 4s1 থেকে একটা ইলেকট্রন চলে যাবে, লাস্টে কত পড়ে থাকবে 3d10। বুঝা গেল?